এই যে স্টুডেন্টদের কিভাবে বিড়ম্বনায় ফেলে। আসসালামু আলাইকুম। আচ্ছা, এইদিকে আমরা খেয়াল করি এবার জিন ক্লোনিং থেকে আমাদের শুরু। জিন ক্লোনিং, ক্লোন মানে হলো ফটোকপি বা না হুবহু। ক্লোন মানে হচ্ছে একেবারে সেম টু সেম, এটাকে বলে ক্লোন। অর্থাৎ কোনো কিছুকে যদি আমি অবিকল ওরকমই কিছু বানাই তাহলে সেটাকে বলা হয় ক্লোন আর কি। হ্যাঁ, তাহলে মনে রাখতে পারো ক্লোন মানে হলো হুবহু। ফ্যান দিলে শব্দ হয় যে ওই জন্য। গরম লাগলে এসে দিচ্ছি, লাগছে গরম? আচ্ছা দেখো, তাহলে হচ্ছে এই জিন ক্লোনিং কাকে বলে এটা জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে পড়বো। এখানে দেখো ছোট্ট করে একটা আছে, 2 নম্বর প্যারার 2 নম্বর লাইন। কোনো কাঙ্ক্ষিত জিনকে হুবহু কপি করা বা সংশোধন করা, একবারে হুবহু, সেটাই আসলে ক্লোনিং বোঝায়। তো এটাই হলো জিন ক্লোনিং। এরপরে এখান থেকে সরাসরি আমাদের যেটা আর কি এমসিকিউর জন্য মূলত পলিমারের চেইন রিঅ্যাকশন। এটা এই নতুন আর কি 1984 সালে আমেরিকান বিজ্ঞানী, সাল লাগবে, সাল সহই লাগবে, এটা সাল সহই লাগবে। হ্যাঁ, জানি বলিস বইয়ের ইনফরমেশন ভালোভাবে দিয়ে দেন তো। আচ্ছা ক্লাসে তাহলে সলভ হয়। ঠিক আছে। কোষ বহির্ভূতভাবে ডিএনএ ক্লোনিংয়ের দ্রুততম একটা পদ্ধতি আবিষ্কার করেন, এটাকে বলা হয় পলিমারেজ চেইন রিঅ্যাকশন। তো যেটাকে সংক্ষেপে পিসিআর বলা হয়। তোমরা হয়তো করোনার সময় তোমরা ছোট ছিল, কিন্তু তাও তোমরা শুনেছো কিনা পিসিআর? শুনেছো না? পিসিআর করা হয়। হ্যাঁ, পিসিআর করার কিট নাই বা এরকম। পিসিআর করার জন্য যা যা লাগে আর কি, ওগুলোকে কিট বলা হয়। এটা সংকট, এরকম টিভিতে বলতো। তো এটা হচ্ছে যে যখন তোমার আরো নাকের ভিতর দিকে যে ইয়াটা নেওয়া হয়, মিউকাসটা নেওয়া হয়, যদি ওর মধ্যে ভাইরাস থাকে, করোনা ভাইরাস থাকে, তাহলে হচ্ছে যে একটা টেস্ট টিউবে ওটা নিয়ে বিভিন্ন কেমিক্যাল দিয়ে রাখলে দেখা যায় যে ওইখানে যদি থেকে থাকে তাহলে অটোমেটিকলি ওটা সংখ্যা বৃদ্ধি হবে। তাহলে বোঝা যাবে যে হ্যাঁ আর কি মানে এই করোনার যে আরএনএ সেটা আছে, ওটা আরএনএ ছিল, আরএনএ আছে, এটা ধরে নেওয়া হতো। মানে বারবার ফটোকপির মতো হতে থাকতো আর কি। তখন ইয়ার বেড়ে যেত, 2-3 দিন রাখলে ওই মিউকাসের পরিমাণ বেড়ে যেত। এটা দেখে বোঝা যেত যে কার করোনা পজিটিভ, এটা আর কি। তো এটাই হলো আমেরিকার একজন বিজ্ঞানী 1984 সালে আবিষ্কার করছে, যে যেটাকে বলা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশন। চেইন কেন? যে একটার পর একটা বারবার হওয়া, শিকলের মতো। হ্যাঁ, আর পলিমার মানে তো আমরা জানি যে বহু অণু তৈরি করা। মানে একটা আরএনএ আছে বা একটা ডিএনএ আছে, সেটাকে অনেকগুলা করতেছি। এবং ডিএনএ যখন করা হয় তখন কিন্তু ডিএনএ প্রথমে হাইড্রোজেন বন্ড বিলোপ সাথে আলাদা করা হয়, তারপরে এই সূত্রটি অসংখ্য নিকোটাইড আনা হয়, ওই জন্য এটাকে বলা হয় পলিমার। পলি মানে বহু, মানে বহু নিকোটাইড অণু আনা হয়, এইবারে আনা হয়, এইবারেও আনা হয়। তাহলে বহু অণু আনা হয়, তাহলে যে এনজাইম মানে তার নাম পলিমারেজ, তার নাম পলিমারেজ। পলিমারেজ চেইন, যেহেতু এটা পর্যায়ক্রমে হতেই থাকে, বারবার হতেই থাকে, একটার পর একটা হতেই থাকে, এই জন্য চেইন। পলিমারেজ চেইন রিঅ্যাকশন, যেটা বিক্রিয়া, রিঅ্যাকশন বলতে বিক্রিয়া। হ্যাঁ, এটা তো এটা কিভাবে করা হয় সেটা পরীক্ষা আসে না, এমনি জাস্ট জেনে রাখো যে এখানে যেমন দেখা যাচ্ছে ডিএনএ কে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একক সূত্রক করা হয়, প্রথমে আলাদা করা হয়, তারপরে ডিএনএ রেপ্লিকেশন 5' প্রান্তে একটি কৃত্রিমভাবে প্রাইমার যুক্ত করা হয়। আমরা জানি প্রাইমার যুক্ত করলে প্রতিলিপনটা ওই প্রাইমারকে দেখে ডিএনএ পলিমারেজ এনজাইম করে, তাই না? তো এই জন্য প্রাইমার যুক্ত করা হয়। তো বলছে একটি আদর্শ প্রাইমার কত বেস পর্যন্ত, এটা এমসিকিউর জন্য পড়বা। ডিএনএ পলিমারেজ তখন সম্পর্ক সূত্র তৈরি করে, এটাই। তো এটা পারবা, এমনি আসে না, তবে এমসিকিউর জন্য এই প্রাইমার কত আর ডিএনএ কে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একক সূত্র করা হয় এটা মনে রাখবো। এরপরে দেখো ডিএনএ ক্লোনিংয়ের প্রকারভেদ, এটাও কখনো আসেনি, তারপরে একটা সৃজনশীল হিসেবে করে রাখা ভালো যে ডিএনএ ক্লোনিং এর প্রকারটা 2 রকমের। একটা হলো ডিএনএ ক্লোনিং, যেটা ওই যে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির মাধ্যমে করি, তাই না? একটা কাঙ্ক্ষিত ডিএনএ নিলাম, ডিএনএ কনজাংশন নিলাম, ওই কাঙ্ক্ষিত ডিএনএ কে ওই যে ব্যাকটেরিয়ার মধ্যে, ব্যাকটেরিয়া প্লাজমিড নিলাম, তারপর ওই প্লাজমিডকে অন্য একটা ব্যাকটেরিয়ার মধ্যে ঢোকাবো, তারপরে ব্যাকটেরিয়াকে পুষ্টি মাধ্যমে রাখলে ব্যাকটেরিয়া যতটা বের হবে মানে তৈরি হবে, ততটাই কাঙ্ক্ষিত ডিএনএ তৈরি হবে। এটা হলো ডিএনএ ক্লোনিং, মানে অসংখ্য ডিএনএ তৈরি করলাম।
এটা হলো ডিএনএ ক্লোনিং। আরেকটা ক্লোনিং আছে, সেটা হলো রিপ্রোডাক্টিভ। রিপ্রোডাক্টিভটা ভেড়ার করা হয়েছে, কিছু কিছু প্রাণীর করা হয়েছে, তবে মানুষের তৈরি করাটা নিষেধ। তবে মানুষেরও চাইলে তৈরি করা সম্ভব, এবং গোপনে কিন্তু মানুষের তৈরি করা হয়েছে বা ইয়ে থেকে তৈরি করা যাবে কি? হ্যাঁ, এমনকি মানুষের ক্ষেত্রে তোমার হচ্ছে রক্ত থেকে করা যায়, লালার কোষ থেকে করা যায়, এমনকি স্কিন থেকেও করা যায়। মানে এটা করা যায় কি করে? এসব প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে, তবে সবগুলো যে প্রতিবন্ধী হবে তা না, কিছু কিছু প্রতিবন্ধী হওয়ার সম্ভাবনা থাকে। এটা করা অ্যাকচুয়ালি দেখো খুব সোজা, কঠিন কিছু না। ধরো একটা ডিম্বাণু একটা কোষ থেকে ভ্রূণ তৈরি। হ্যাঁ হ্যাঁ, একটা কোষ থেকে। যে আমি ধরো এটা নিয়েছি, নেওয়ার পরে এখন হচ্ছে এর ভিতরে এটা বর্ণনায় আছে, এই যে নিউক্লিয়াস এন, এটাকে বের করে ফেলবো। নিউক্লিয়াস বের করব? হ্যাঁ, নিউক্লিয়াস, ডিম্বাণু থেকে নিউক্লিয়াসটা বের করে ফেলবো। যখন ডিম্বাণু থেকে নিউক্লিয়াস বের করে ফেলবো, তখন তো শুধু এটাই থাকবে, শুধু হচ্ছে এরকম ফাঁপা, নিউক্লিয়াস নাই। কিন্তু নিউক্লিয়াস হ্যাঁ, বলো। যাবতীয় কার্যাদি সম্পন্ন করবে কিভাবে? কারণ নিউক্লিয়াস তো নাই। না, এখন কাজের শুরু কেবল, এখন কাজের কেবল শুরু হচ্ছে, এখন তো আসল কাজ হয়নি। বের করলাম, ঠিক আছে, বের করার পর এখন কি করবো? যার হচ্ছে আমি যাকে বানাতে চাচ্ছি, আমি যাকে বানাতে চাচ্ছি, ধরো আমি একটা নতুন তহি বানাবো, তোমার মতো অবিকল তহি বানাবো, হ্যাঁ। তো তাহলে এটা কি একদম অবিকলই হবে? হ্যাঁ, 100% অবিকল হবে। দেহ কোষ থেকে করলে হ্যাঁ সব, কারণ কি, কারণ হচ্ছে আমরা যে দেহ কোষ থেকে করি না, ওই যে সোমাটিক যে কথাটা বলা হয়, দেহ কোষ থেকে করলে তোমার 100% ওরকমই হয় দেহ কোষ থেকে করলে। আর জনন কোষ থেকে করলে 100% হবে না, কারণ জনন কোষে কি হয়, ক্রসিং ওভার হয়ে যায়, ক্রসিং ওভারে তো চেঞ্জ হয়ে যায়, তাই না? তাহলে মানুষ তো জীবন দেওয়া যাবে। আরে ভ্রূণ তৈরি করবে, তারপরে হচ্ছে তো ওটাকে আগে শোনো, ওটাকে আবার শুরু করছি। এখন ধরো আমি তৈরি হচ্ছে একটা কোষ, স্কিন থেকে হোক, লালা থেকে হোক, রক্ত থেকে হোক, একটা কোষ, দেহ কোষ, দেহ কোষ মানে 2N দিয়ে দিলাম, এটা নিউক্লিয়াস, এটা দিয়ে দিছি। এবার আমি কি করব, যে এই কোষটাকে আমি এখন কোথায় নিয়ে যাব? যে কোনো একটা মহিলার, যে মহিলার সাথে কন্টাক্ট আগে থেকে করা হবে, সেই মহিলার জরার মধ্যে, মনে করো সেই মহিলার জরার মধ্যে এটাকে আমি সেট করে দেব। কিন্তু স্যার আগে হচ্ছে ভ্রূণ তৈরি করার পরে সেট করা না? না না, ভ্রূণ তৈরি করা না, এই এটাকে সরাসরি সেট করা যায় আর কি। যেটা ইয়ের ক্ষেত্রে নরমালি টেস্ট টিউব বেবির ক্ষেত্রে টেস্ট টিউব থেকে ভ্রূণ তৈরি করে তারপরে, কারণ ওখানে তো মিক্সচারের ব্যাপার আছে, ওখানে কি শুক্রাণু ডিম্বাণু মিক্সচার করার ব্যাপার আছে, আর এখানে মিক্সচার করার ব্যাপার নেই, তো এই জন্য সরাসরি এভাবেও করা যাবে, আবার কিছু সময় অপেক্ষা করে এখানে সেল ডিভিশন ঘটিয়েও করা যায়, দুটোই করা যায়। তবে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে সরাসরি ঢুকাই দেওয়া হয়। এখন ঢুকাই দেওয়ার পরে এটা কিন্তু বাইরের দিকটা কিন্তু ডিম্বাণুর প্রাচীর, তাই না, ডিম্বাণু ঝিল্লি, ভিতরে আছে তৈহির দেহ কোষের নিউক্লিয়াস, ঠিক আছে। আর নিউক্লিয়াসের বাইরে কিন্তু ডিম্বাণুর যে সাইটোপ্লাজম সেটা আছে, ঢুকাই দিলাম। এবার হচ্ছে এখানকার যে কোষগুলো আছে, অমরা যে আছে, এন্ডোমেট্রিয়াম স্তর আছে, ওরা হচ্ছে ইয়া পাবে, সংকেত পাবে যে এখানে নিষেক্রিয়া ঘটে গেছে, কারণ ডিম্বাণুর মধ্যে 2N, তাহলে ও বুঝতে পারবে, ওদের কাছে সিগন্যাল আসবে যে নিষেক্রিয়া ঘটে গেছে, বুঝছো? নিষেক্রিয়া ঘটে গেছে, সিগন্যাল জায়গা হিসেবে মনে হ্যাঁ, করবে, ওরা জায়গা হিসেবে মনে করবে, কারণ যেহেতু ভিতরে সিগন্যাল পেলে তখন হচ্ছে পুষ্টি দিতে শুরু করবে, এবং হচ্ছে এই মাইটোসিস বিভাজন ঘটবে, ঘটে ঘটে এটাই এক পর্যায়ে ভ্রূণ, ফিটাস দিয়ে সম্পূর্ণ একটা মানুষ তৈরি করে ফেলবে। তো এখানেও 6 সপ্তাহ যখন হবে, তখন প্রাণ চলে আসবে, মানে যেটাকে আমরা রোগ বা হত্যা বলছি, সেটা চলে আসবে, তখন সে নড়াচড়া শুরু করবে। হ্যাঁ, যখন প্রাণ চলে আসবে আর কি, 6 সপ্তাহ হলে প্রাণ চলে আসে, কারো কারো মধ্যে 4 সপ্তাহ প্রাণ আসে। তো তখন হচ্ছে যে এটা নড়াচড়া করবে, এবং হচ্ছে মানে প্রাণ তো আসলো, বডিটা পুরোপুরি তৈরির বডি, হ্যাঁ, কিন্তু মন, মস্তিষ্ক বা হচ্ছে রুহটা, এইটা হলো ওখানে যদি মিউটেশন ঘটানো হয়, দেখতে একই রকম। বললাম যে অবিকল না, 100% এর উপরে আর কিছু আছে? স্যার যদি মিউটেশন করানো হয় কোন রকমে, ওখানে কি মিউটেশন করানো যাবে না, যে জিনের সিকোয়েন্সটা চেঞ্জ করে ফেলবে? এর মধ্যে এই নিউক্লিয়াসের মধ্যে আবার জিনের সিকোয়েন্স করার যদি দরকার হয়, তাহলে তো আর এই কাজটা করব না। এটা করতেছি কি, আমি 100% ওই জিনিসটা পাবো, তাই না? মানে তখন যদি হচ্ছে সিকোয়েন্সটা চেঞ্জ করে, তো পাবো না, অবশ্যই তো পাবো না, পাবো না, তো চেঞ্জ হয়ে যাবে, ওটা তো এমনি হচ্ছে, ওটা তো আমার দরকার নেই। যেমন যারা ইয়ে করে, মৃত মানুষের পরিচয় করা যাবে?
হ্যাঁ মৃত মানুষের যদি জীবিত থাকে তাহলে করা যাবে 6 ঘন্টা পর্যন্ত করা যাবে। হ্যাঁ একটা মানুষ সাথে মারা গেছে সাথে সাথে এটা করা হ্যাঁ হ্যাঁ অবশ্যই সে মানুষটা মরে যাবে না আমাদের থাকবে হ্যাঁ এটা মানুষটা মরবে না আমাদের থাকবে বুঝতে পারলাম ব্যাপারটা। আমি বললাম যে ওইরকম অবিকল মানুষ পাওয়া সবকিছু যাবে। ধ্বংস হয়ে গেল। হ্যাঁ এখন যে কোষটা নেওয়া হচ্ছে কোষের মধ্যে তো আসলে নিউরন নাই, কোষের ভিতরে ব্রেনে নিউরন আছে, ওখানে তার সবকিছু ছিল। কাজে ও তো ওই মানুষ হবে না। তাছাড়া রুহুটা যেটা সেটা তো 4 সপ্তাহ বা 6 সপ্তাহ পরে আসে, বুঝলি? তাহলে এইটা যে এর মধ্যে গেল, হ্যাঁ এ তো এখনো মরা। 4 সপ্তাহ বা 6 সপ্তাহ হলো তারপরে তো রুহ আসলো, সেটা তো সম্পূর্ণ ভিন্ন। বডিটা সেম। যেমন ধরো কেউ যে মারা গেছে, মারা যাওয়া মানুষের জামা তুমি পরলা, এর অর্থ কি মরে গেছে ওই তুমি। মরা মানুষটাই কি তুমি? সেরকম মানে তোমার বডি নেওয়া হবে কিন্তু তোমার আত্মা বা রূহ তো নেওয়া হচ্ছে না। ওইটা তো বুঝলি? অন্য একটা জিনিস, আমার মতো রুহটা হবে তো- বাট মন মানসিকতা তোমার চেহারা টেহারা ওটাই হচ্ছে কিন্তু রুহটা ওটা না, রুহটা ভিন্ন। বুঝতে পারছো? তাহলে মানুষ আরো অমর হলো কি করে, বুঝলি? এই আর কি। কিন্তু আচ্ছা স্যার এখন এই কি যে হলো? আচ্ছা শেষ করি। পরে- এখন এইটা যখন হবে, যখন মাইটোসিসের মাধ্যমে বাচ্চা হবে, তখন এই বাচ্চাটা যে হবে, এই বাচ্চাটা স্বাভাবিক 0 দিন, কিন্তু আসলে এই বাচ্চাটার বয়স আসলে 17 বছর। কারণ দহির বয়স হলো 17 বছর। এই কোষের বয়স কিন্তু আসলে 17, কিন্তু দেখাবে সেই শিশু বাচ্চার মতো পুরোপুরি বাচ্চা। এবং দহি 17 বছর আগে যেমন দেখতে ছিল ওরকমই হবে। তারপর দহি যখন 1 বছর বয়স যেমন দেখতে তেমন, 2 বছর বয়স যেমন দেখতে তেমন। যখন তুই 17 বছর বয়স তখনও অবিকল তহির মতোই হবে। আর তুই তো 17 থেকে 34 বছর বয়স হয়ে গেছে, কিন্তু ও যখন 34 বছর পেয়েছে কিন্তু আসলে তো দেখতে 17 বছর। এবং হলো যে তোমার হায়াত যদি 100 বছর থাকে, ও মারা যাবে 83 বছর বয়সে, কারণ আগেই 17 বছর খেয়ে নিছে। কারণ তোমার কোষ নেওয়া হয়েছে, তোমার কোষের বয়স 17 বছর। কাজে তুমি মারা যাবে 100 বছর বয়সে, ও মারা যাবে 83 বছর বয়সে। হ্যাঁ তবে এই মৃত্যুটা অবশ্য যে একটু এদিক সেদিক হতে পারে জীবনযাত্রা মানের উপরে ভিত্তি করে। হ্যাঁ যে ধরো এখন তুমি মনে করো যে আল্লাহ না করো তুমি অনেক বড় ডাক্তার হয়ে অনেক কোটিপতি হয়ে গেলা, তুমি এখন দেখা যাচ্ছে নেশা করো, এই করো সেই করো, মদ টদ খাও। হ্যাঁ তো এখন এ মনে করো ওরকম না, এ মনে করো যে আমি সব খাইটাই না, তাহলে এই একটু তোমার থেকে বেশি বাজবে, তুমি একটু কম বাজবে, কারণ তুমি তো জীবনের উপর অত্যাচার শুরু করে দিচ্ছ। বুঝছো? এরকম ব্যাপার। তো এইভাবে কম বেশি হবে। স্বাভাবিক জীবনযাপনে তুমি 100 বছর বাঁচলে ও 100 বছর। হ্যাঁ হয়তো অ্যাক্সিডেন্ট করলে আবার তাই, অ্যাক্সিডেন্ট করলে মারা গেলে মারা যাবে, অ্যাক্সিডেন্ট করে মারা গেলে মারা যাবে। এই পাগলের মতো কথা বলিস না দুইজন তো মারা যাবে না। হ্যাঁ মানে তাহলে স্বাভাবিক বয়সটা কিভাবে বুঝবো? মানে বাচ্চারা যদি অ্যাক্সিডেন্ট না হয়, যদি স্বাভাবিক জীবনযাপন করে, তাহলে আল্লাহ না করুক, বেঁচে থাকা লাগবে এখন অতদিন। তুই যদি মৃত্যু থাকে, মৃত্যু তো সবারই হবে, কাজে এটা তো মানে মন খারাপ করার কিছু নাই যে স্যার তাই বলে আমার 100 বছর পরে মৃত্যু চাচ্ছে, এরকম মনে করা এটা তো সবার জন্য না। আমি বললে যে হবে, আমি বললে এরকম তো না। এখন ধরো ওর মৃত্যু আছে, মনে করো 100 বছর বাঁচলে ক্যান্সার হওয়ার আশঙ্কা খুবই বেশি হয়ে যায়। যত মানুষ বেশি বাঁচবে তত তার ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায়। মানে ওই যখন রেপ্লিকেশন হয় না, তখন ভুল হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। যত বেশি বছর বাঁচে তখন ক্যান্সার। তোমার ধরো ক্যান্সারের মৃত্যু যদি তোমার থাকে না, ও 83 বছর বয়সে ও ক্যান্সারে আক্রান্ত হবে, কারণ ওর কোষ তো আমার কোষ একই- কিন্তু নেই, একই। আমার- এইভাবে ওর হাত যদি ক্যান্সারে থাকে তাহলে ওর ক্লোনেরও ক্যান্সারে থাকবে। এবার বলো এটা নিয়ে কার কি খুশি? কোন কোশ্চেন? কিন্তু স্যার কোশ্চেন আছে যে আছে যারা বডি ডোনেট করে, তো তাদের হচ্ছে যে বলা হয় যে আমার চোখের কর্নিয়া বা হচ্ছে হৃৎপিণ্ড বা কিডনি এগুলো প্রতিস্থাপনের জন্য অনেক সময় নেওয়া হয়। তো এটা তো মৃত্যুর পরে মানে 6 ঘন্টা বা 48 ঘন্টার মধ্যে কাজগুলো সম্পন্ন করতে হয়। তারপরে ওই যে হচ্ছে যে কর্নিয়া বা যকৃৎ বা যকৃৎ না কিডনি নিল, ওটা সংরক্ষণ করে কিভাবে ও আসলে? ওটা সংরক্ষণ করার ল্যাব আছে। হ্যাঁ ওই ল্যাবে নিয়ে ওই ল্যাবে রেখে দিলে কিন্তু ওখানে তো এরকম বলা থাকে যে 48 ঘন্টা বা 6 ঘন্টা এর কার্যকারিতা থাকে, এর মধ্যে এসে হচ্ছে প্রতিস্থাপন করতে না হয়। কেমিক্যাল থাকে, বিভিন্ন ইনস্ট্রুমেন্ট এমন ভাবে থাকে যে ওটা যেন মারা না যায়, পুষ্টি মাধ্যম। যেমন ধরো হার্ট তো নড়াচড়া করে, তাই না? তখন হার্টকে তুমি বেশি সময় নড়াচড়া যেন করে, লবণ পানিতে রাখলেও হার্টবিট চলতে থাকবে, তাহলে কিছুটা ওর হায়াত বাড়ে গেল। তো সেরকম কেমিক্যালের মধ্যে রাখা হয় যাতে যেমন করে সে কিডনির ক্ষেত্রে 48 ঘন্টা যদি বাইরে থাকে তাহলে স্যালাইনে পানি দিয়ে হ্যাঁ রাখে। হ্যাঁ তো এরকম ভাবে তোমার বাঁচায় রাখা যায়। এর থেকে বেশি বছরও বর্তমানে, এর থেকে বেশি দিনও বর্তমানে রাখা যাচ্ছে।
হ্যাঁ, উন্নত দেশে আরো বেশি দিন রাখা যাচ্ছে। হ্যাঁ, রেখে পরে যেমন রক্ত রেখে দেয় না, রক্ত ব্লাড ব্যাংক বলা হচ্ছে না, ওটা তো রেখে দিচ্ছে, থেকে যাচ্ছে। হ্যাঁ, এরকম। এটা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার তাহলে এটাকে বলা হয় রিপ্রোডাক্টিভ ক্লোন। যে রি মানে পুনরায় আমি প্রোডাক্ট করলাম, জন্মগ্রহণ করালাম, এই জন্য এটা ভেড়ার ক্ষেত্রে করা হয়েছিল। ভেড়ার স্তন্য কোষের থেকে তার হচ্ছে নিউক্লিয়াস নেওয়া হয়েছিল অন্য আরেকটা ভেড়ার, যে ডিম্বাণুর মধ্যে ওই নিউক্লিয়াসে ফেলে দেওয়া হলো, আর যে ভেড়ার স্তন্য কোষ নেওয়া হয়েছিল সেই নিউক্লিয়াসটা আরেকটা ভেড়ার ডিম্বাণুর মধ্যে ঢুকায় দেয়। এই প্রক্রিয়ায় একই করা হয়, মানে ওর থেকে নিলো ওর। হ্যাঁ, তাও হবে। ধরো তোমার থেকে নিয়ে তোমার করলাম, তাহলে 100% তোমারই হবে, তাও হবে। মানে কেউ যদি মনে করে যে আমি আমার মধ্যে একটা বডি তৈরি করতে চাচ্ছি, তাহলে তাই হবে। একই পরিবেশে থাকলে অবশ্য যে সবকিছুই ক্যারেক্টার একই রকম হবে, ভিন্ন পরিবেশ। যেমন ধরো তুমি বাংলাদেশে আছো, ও যদি তুমি আমেরিকার আছো, তো ঠিকই ইংরেজিতে কথা বলবে, তখন ওর ভাষা ইংরেজি হয়ে যাবে। সেটা ভিন্ন, একই পরিবেশে রাখলে। এবং হলো ভিন্ন পরিবেশে রাখার জন্য হায়াতও কম বেশি হতে পারে, বুঝে, কারণ ও তো ভালো জীবনযাপন করতে, ভেজাল কম খাচ্ছে। এখন তুমি মনে করো ফুচকা খাও, খাই তোমার জীবনটা তো ফুস হয়ে গেছে। এখন হচ্ছে ও মনে করো যে ফুচকা খায় না, ওর জীবন কিন্তু ফুস হচ্ছে না, তাই না? এই বেশি বেশি খাইলে, তাই না, ফুস হয়ে যাবে। এটাই হলো রিপ্রোডাক্টিভ ক্লোনিং এর ব্যাপার। এটা আশা করি পড়লে বুঝবে। এখন দেখো যে রিকমেন্ডেড ডিএনএ টেকনোলজি আর পলিমারেজ চেইন রিঅ্যাকশন, এটা কখনো আসেনি, ক্ষয়ের জন্য যেগুলো তিনটা পড়ে রাখা ভালো। এবার দেখো যে এটা সৃজনশীল হিসেবে আসে, অনেকগুলো পয়েন্ট তোমরা হচ্ছে বেছে কয়েকটা পয়েন্ট লিখতে পারো। ছোট ছোট পয়েন্ট 8টা পড়বা, মানে মনে রাখার জন্য। এখানে অনেকগুলো ছোট আছে, 8টা লিখলেই হবে, তবে এমসিকিউর জন্য তো সবই লাগবে। তো এখন দেখো যে এখানে বলা হচ্ছে জীব প্রযুক্তির ব্যবহার অথবা রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তির প্রয়োগ, যেটাই বলুক এটারই উত্তর হবে। তোমার দিকে তাহলে দুই অফ করতে হচ্ছে। আচ্ছা দেখো, আচ্ছা বেশি ঠান্ডা লাগলে তখন বলো। এখনো কারো গরম লাগছে? গরম লাগছে? তাহলে কার ঠান্ডা লাগছে? আরে গরম ঠান্ডা মাখান তো পড়ান, যা হয় হোক। আচ্ছা দেখো, তাহলে এবার দেখো বলছে ক্রপ জেনেটিক মডিফিকেশনের উদ্দেশ্যেও জীব প্রযুক্তি ব্যবহার করা হয়। ক্রপ মানে শস্য, মানে শস্য মডিফাই করা, শস্যকে উন্নত করা। হ্যাঁ, এটার জন্য জীব প্রযুক্তি ব্যবহার করা হয়, তাই বলছে। তাহলে উপকারী দ্রব্য উৎপাদন, যেমন হচ্ছে কি করা হয়েছে, তামাক গাছে এমন জিন প্রতিস্থাপন করা হয়েছে একটা ব্যাকটেরিয়া থেকে, আর কি একটা ব্যাকটেরিয়া থেকে এমন জিন প্রতিস্থাপন করা হয়েছে যে যার কারণে তামাক গাছ কি করে হেপাটাইটিস বি ভ্যাকসিন, মানে তামাক গাছ থেকে পরবর্তীতে হেপাটাইটিস বি ভ্যাকসিন পাওয়া যাচ্ছে আর কি। এরপরে পরিবেশীয় প্রতিকূলতা উত্তরণ, ধরো যে সমস্ত উদ্ভিদ ঠান্ডা জায়গাতেই হয়, তাছাড়া হয় না, লবণাক্ত জায়গাতেই হয়, তাছাড়া হয় না, এরকম উদ্ভিদকে ধরো যে যারা আর কি খরা জায়গায় হওয়ার অভ্যাস আর কি, তো সেইখানকার জিন, যে জিনের কারণে তারা খরা প্রতিরোধ করতে পারে, তাহলে সেখানকার জিন আমি নিয়ে নিলাম, তাই না? নিয়ে আমি হচ্ছে এদিককার মধ্যে লাগালাম। আবার এখানকার উদ্ভিদ যারা আর কি খরাতে বাঁচতে পারে না আর কি, তো এখানকার উদ্ভিদ ওখানে যখন আমি সংস্থাপন করব, তখন খরার যে জিনটা সেটা এখানকার জীবের মধ্যে, উদ্ভিদের মধ্যে ঢুকাই দেবো, তাহলে ও তো এটা পারবে, ও তখন প্রতিরোধ করতে পারবে। লবণাক্ত উদ্ভিদ যারা লবণাক্ত পরিবেশে বাস করে আর কি, আর এখানকার উদ্ভিদ লবণাক্ত পরিবেশে বাস করতে পারে না, আমি এখানকার উদ্ভিদকে লবণাক্ত জায়গায় বাস করাতে কিভাবে পারবো, লবণাক্ত জিন এর মধ্যে ভ্রূণের মধ্যে ঢুকাই দেবো, এইভাবে। তো এইভাবেই হলো পরিবেশীয় প্রতিকূলতা উত্তরণেও কিন্তু জীব প্রযুক্তির প্রয়োগ বা ব্যবহার আছে। যেমন এখানে উদাহরণ হলো লবণাক্ত সহিষ্ণু পিনাট মানে বাদাম আর কি। হ্যাঁ, বাদাম এটা করা হয়েছে। এরপর হচ্ছে ক্ষতিকর পোকা প্রতিরোধী জাত উদ্ভাবন। ক্ষতিকর পোকা প্রতিরোধী মানে এমন জাত উৎপাদন যেমন তুলা গাছে করা হয়েছে। বিটি মানে ব্যাসিলাস থোরেনজেনেসিস নামে একটা ব্যাকটেরিয়া আছে। ব্যাসিলাস থোরেনজেনেসিস নামে একটা ব্যাকটেরিয়া আছে। ব্যাসিলাস মানে লম্বা আর কি হয়। হ্যাঁ, তো এই ব্যাকটেরিয়ার জিন নিয়ে কি করা হয়েছে, তুলা গাছে দেওয়া হয়েছে, তুলা গাছের ভ্রূণের মধ্যে ঢুকা দেওয়া হয়েছে। তুলা গাছের ভ্রূণে যখন দেওয়া হয়েছে, তুলা গাছ যখন বড় হয়, তখন পোকামাকড় ওখানে আসতেই পারে না, কারণ ওই জিন এমন ক্ষতিকর প্রোটিন নিঃসরণ করে যে পোকামাকড় মারা যায়। তখন কি, তাহলে ক্ষতিকর পোকা প্রতিরোধী জাত হয়ে গেল, এই আর কি। হ্যাঁ, তারপর হচ্ছে আগাছানাশক প্রতিরোধী জাত উদ্ভাবন,
অর্থাৎ হলো যে তুমি দেখবা যে জমি যারা লাগায় প্রচুর আগাছা হয় না, প্রচুর আগাছা হয়েছে, এখন হচ্ছে যে আগাছাগুলোকে তুমি চিন্তা করতে এটাকে মেরে ফেলতে হবে। তো গ্লাইফসেট নামে এক ধরনের কেমিক্যাল আছে, ওটা দিলে আগাছা মারা যাবে, কিন্তু একই সাথে ভালো উদ্ভিদ তো মারা যাবে। হ্যাঁ, কারণ ধরো তুমি জমি রোপণ করার আগে আগাছা ধরো তুলে ফেলছো, কিন্তু যখনই ধান হচ্ছে গম হচ্ছে আবার আগাছা হয়, তো ওই সময় তো অত বারবার মানে আগাছা তোলা তো কঠিন কাজ। তাহলে কি করতে হবে, যে ওই মাটিতে গ্লাইফোসেট ছিটাই দিতে হবে, তাহলে কি হবে যে আর আগাছা হবে না, কিন্তু একই সাথে ভালো উদ্ভিদও মারা যাবে। তাহলে ওই ভালো উদ্ভিদ যেন মারা না যায়, ওখানে এমন এক ধরনের জিন ঢোকা দেওয়া হয়েছে ব্যাকটেরিয়াকে নিয়ে, যে ও ওই আগাছা নাশক গ্লাইফোসেট ওইটাকেও ধ্বংস করে ফেলতে পারে, মানে ওর ক্ষতি হবে না, ওর ক্ষতি হবে না, এরকম আর কি। বুঝতে পারছো? যেমন মানুষ যখন যুদ্ধে যেমন দেখা যাচ্ছে না গুলি করলে মারা যাচ্ছে, তখন কি হলো, ট্যাঙ্ক আবিষ্কার হলো, যে এবার আর গুলি করলে আমার কিছুই হবে না, এরকম, তাই না? সেরকম আর কি। যে তাহলে এই গ্লাইফোসেট প্রতিরোধী সোয়াবিন উদ্ভিদ উৎপাদন করা হয়েছে। হ্যাঁ, আস্তে আস্তে ডেভেলপ আরো হচ্ছে, তাই না? আচ্ছা, তারপরে দেখো এবার হচ্ছে বলছে রিকমেন্ডেড ডিএনএ প্রযুক্তির কয়েকটি প্রায়োগিক ব্যবহার নিয়ে, যেমন কোন কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে, যেমন কৃষি ক্ষেত্রে ট্রানজেনিক উদ্ভিদ তৈরির ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। ট্রানজেনিক মানে তো জানো, ট্রান্স মানে কি, ট্রান্সফার করা, জেনিক মানে জিন, তাই না? তাহলে কোন উদ্ভিদের মধ্যে একটা জিন ট্রান্সফার করলাম, তখন ওই উদ্ভিদটাকে বলা হবে ট্রানজেনিক জিন। ওই জিন ট্রান্সফার করাতে ওই উদ্ভিদটা খুব উন্নত মানের হয়ে গেল আর কি। হ্যাঁ, যেমন এটা তুলা গাছে করা হয়েছে সেটাই বলছে। এটা প্রথম 5 লাইন লিখলেই হয়, তারপরে না লিখলেও হয় আর কি। হ্যাঁ, এটা কি বলা হচ্ছে দেখো, আক্রমণের ফলে প্রতি বছর আমেরিকান তুলা গাছের পোকার আক্রমণের ফলে প্রতি বছর বিপুল পরিমাণে উৎপাদন হ্রাস পেত। পোকার আক্রমণ প্রতিরোধ করতে তাই ব্যবহার করতে হতো ইনসেকটিসাইড। ইনসেকটিসাইড মানে তো জানো, তাই না? হ্যাঁ, তাহলে এই যে ইনসেক্ট মানে পতঙ্গ, তাই না? তাহলে পতঙ্গনাশক আর কি। সাইট মানে কিন্তু হত্যা করা বোঝায়। হ্যাঁ, ইনসেকটিসাইড এরকম বানানো, এই সাইড বলতে এরকম বানানো, CIDES, এটার বাংলা অর্থ হলো হত্যা করা বোঝায়। এর বাংলা অর্থ হলো হত্যা করা। ইনসেক্ট মানে পতঙ্গ, সাইটস মানে হত্যা করা, পতঙ্গ হত্যাকারী, হত্যা করে যে এরকম আর কি। হ্যাঁ, তো এখন তাহলে কি করা হলো, যে আমেরিকাতে যেটা করা হয়েছে পোকার আক্রমণ প্রতিরোধ করতে তাই ব্যবহার হলো ইনসেকটিসাইড, পতঙ্গনাশক। ব্যাসিলাস থ্যালাসজেনেসিস নামক ব্যাকটেরিয়া থেকে একটি জিন যোগ করার মাধ্যমে ট্রানজেনিক তুলা গাছ সৃষ্টি করা হলো। ওই ট্রানজেনিক তুলা গাছের পোকার জন্য বিষাক্ত প্রোটিন, যেটা আর কি বললাম আগে আর কি। হ্যাঁ, সেটাই এছাড়া আর কিছু বলা নাই আর কি। হ্যাঁ, এরপরে যে সংখ্যাগুলো আছে এগুলো আসে না পরীক্ষায়। তবে দেখো বাংলাদেশে এখন বিটি কোটন, গোল্ডেন রাইস, লেড ব্লাইট রোগ, ওই যে ধানের যে রোগটা আর কি, তারপরে প্রতিরোধক্ষম আলু চাষে ট্রায়াল চলছে, বিশুদ্ধ পর্যায়ে এখনো যাওয়া হয়নি।